প্রত্যেকটা লেকচারের ডিপিপি কিন্তু তোমাদের জন্য ফ্রিতে অ্যাভেলেবেল করে দেওয়া রয়েছে। যদি আমার লেকচারগুলো ইউটিউবে যেগুলো অ্যাভেলেবেল রয়েছে, ইভেন যেদিন এক্সাম রয়েছে তার আগের দিনের লেকচার তুমি যদি খুলে দেখো, সেখান থেকে এমন কিছু কোশ্চেন্স আছে যে কোশ্চেনগুলো হুবহু কিন্তু ওখানে চলে এসেছে এক্সামে। আমি তোমাদেরকে ইভেন টাইম স্ট্যাম্প দিয়ে বলে দিতে পারি, যেটা আমি পেড ব্যাচে আগের বছর দিচ্ছি সেটা তোমাদেরকে ফ্রিতে দিচ্ছি। হে এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছো। আজকের লেকচারে আমরা বেসিক্যালি ফিজিক্সটাকে WBGEর জন্য স্টার্ট করতে চলেছি। কী হিসাবে স্টার্ট করব? আমরা ম্যাথামেটিক্যাল টুলসে ঢুকবো এবং তারপর সবথেকে ওয়েটেজ ওলা চ্যাপ্টার যেগুলো রয়েছে বা টপিক যেগুলো রয়েছে সেই হিসাবে আমরা এগিয়ে যাব। এবং এই যে লেকচারগুলো দেওয়া হচ্ছে প্রত্যেকটা লেকচারের ডিপিপি কিন্তু তোমাদের জন্য ফ্রিতে অ্যাভেলেবেল করে দেওয়া রয়েছে। তোমরা আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ এবং টেলিগ্রাম গ্রুপে আপাতত ডিপিপিগুলো পেয়ে যাবে এবং পরবর্তী সময়ে এগুলোকে আমাদের ওয়েবসাইট বা অ্যাপ যদি আমাদের লাইভ আসে সেখান থেকে তোমাদেরকে নিয়ে নিতে হতে পারে। তো আপাতত দেখো আমরা কী কী নিয়ে ডিসকাস করবো সেটা আগে বলে দিই তোমাদের। সবার প্রথমে বায়োনোমিয়াল এক্সপেনশন। আচ্ছা, যদি আমি ম্যাথামেটিক্যাল ফিজিক্স নিয়ে কথা বলি বা ম্যাথামেটিক্যাল টুলস নিয়ে কথা বলি তাহলে প্রচুর কিছু হয়ে যাবে। এত কিছু ম্যাথামেটিক্যাল টুলস আছে যে বলে শেষ করা যাবে না। বাট আমি যতটুকু লক্ষ্য করেছি যে বাচ্চাদের এই জায়গাগুলোতে বেশি একটু সমস্যা থাকে। তোমার হয়তো ডিফারেন্সিয়েশন বা ইন্টিগ্রেশনটা হয়ে যাবে, বাট মিনিমাম এই জিনিসগুলো যাদের হয়তো ম্যাথ নেইও বাট তারাও নিটের জন্য বা জেন্স পাসের জন্য এই লেকচারটা দেখছো তাদেরও কিন্তু এটা হেল্পফুল হবে। বায়োনোমিয়াল এক্সপেনশনে অনেকের সমস্যা থাকে এপিজিপি সিরিজ নিয়ে। এগুলো তোমাদের কেন বলছি, কারণ ফিজিক্স যখন আমরা পড়তে যাবো এই জিনিসগুলো আমাদের খুব কাজে লাগবে। আরও রয়েছে অনেক কিছু জিনিস, বাট সেই জিনিসগুলোকে আমি এর মধ্যে ইনক্লুড করিনি কারণ টাইমও বেশি লাগবে ওতে, আর অত কিছু ইউজেজও আসে না আমাদের। যেগুলো এটা ফিজিক্সের জন্য ইউজেজ আসে আমরা ততটুকুই দেখবো, আর না হলে তোমরা ম্যাথামেটিক্সের লেকচার দেখতে পারো পুরোটা। লগারিদমসের খুব ছোট্ট একটা জিনিস, শুধুমাত্র ইন্ট্রোডাকশনটা। ট্রিগোনোমেট্রিক ফাংশন, কোনো ফাংশনের ধরো সাইনের 300 ডিগ্রিতে কত মান আসবে বা এই জিনিসগুলোকে এখানে কিন্তু ডিসকাস করে দেওয়া রয়েছে। ডিফারেন্সিয়েশন অ্যান্ড ইন্টিগ্রেশন, তো এই টপিকগুলো নিয়ে আমরা আজকে আলোচনা করব। আমরা নর্মালি যদি জানি যে তোমরা সবাই জানো যে a প্লাস বি তার হোল স্কোয়ার, তার সূত্র কী হয়? a প্লাস বি তার হোল স্কোয়ারের সূত্র a স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। a প্লাস বি হোল কিউব তার সূত্র কত হয়? a কিউব প্লাস 3a স্কোয়ার b প্লাস 3ab স্কোয়ার প্লাস বি কিউব। বাট এরপর তোমাদের কাছে শেখানো হয় না, তার কারণ সে টার্মগুলো অনেকটা বেশি হয়ে যায়। যদি তোমাদেরকে জিজ্ঞেস করে ফেলে যে a প্লাস বি টু দি পাওয়ার 4 তার ফর্মুলা কিছু হবে, কী হবে? তোমাদের মধ্যে কিছুজন মেবি এটা জানবে, বাট যদি বলা হয় a প্লাস বি টু দি পাওয়ার 5 কত হবে বা টু দি পাওয়ার 6 কত হবে, তখন আর তোমরা জানবে না, তার কারণ অত বড় সংখ্যা আমাদের শেখানো হয় না। তো সেই যে এক্সপেনশনটা, যে টু দি পাওয়ারের হিসাবটা, সেটা আমাদের শেখায় বায়োনোমিয়াল এক্সপেনশন। সেটা কীরকম আসে দেখো, যদি কোনো সংখ্যা আমাদের a প্লাস বি টু দি পাওয়ার n থাকে, সেটা কীভাবে রিপ্রেজেন্ট করে আমাদের? a টু দি পাওয়ার n সব থেকে প্রথম যে সংখ্যাটা সেটা টু দি পাওয়ার n প্লাস n বাই 1 ফ্যাক্টোরিয়াল। ফ্যাক্টোরিয়াল আশা করি তোমরা জানো, যদি 4 ফ্যাক্টোরিয়াল বলে সে ফ্যাক্টোরিয়ালের অর্থ হচ্ছে 4 ইন্টু 3 ইন্টু 2 ইন্টু 1, একবারে শেষ পর্যন্ত চলে আসে আমাদের। এই ফ্যাক্টোরিয়ালের অর্থ হচ্ছে এটা n বাই 1 ফ্যাক্টোরিয়াল ডট a টু দি পাওয়ার n মাইনাস 1 ইন্টু বি, কারণ n দেখো এর ভ্যালু n 1 করে কমছে এবং বি এর ভ্যালু 1 করে বাড়ছে। দ্বিতীয় রাশিটাতে কী হবে? n ইন্টু n মাইনাস 1, তার কারণ এখানে n ছিল, আবার একটা নতুন রাশি n মাইনাস 1, সেটা ধীরে ধীরে কমছে, বাই 2 ফ্যাক্টোরিয়াল ইন্টু a টু দি পাওয়ার n মাইনাস 2। দ্বিতীয় দেখো প্রথম টার্মটাতে n মাইনাস 1 ছিল, দ্বিতীয় টার্মটাতে n মাইনাস 2 হবে এবং বি স্কোয়ার। এইভাবে প্লাস, তাহলে বলো তো থার্ড টার্মটা কত হবে? n ইন্টু n মাইনাস 1 ইন্টু n মাইনাস 2 হবে নিশ্চয়ই, বাই নিচেরা নিশ্চয়ই 3 ফ্যাক্টোরিয়াল হবে এবং এটা a টু দি পাওয়ার n মাইনাস 3 হবে আর নিশ্চয়ই b টু দি পাওয়ার 3 হবে তৃতীয় টার্মটা। চতুর্থটা এরকম হবে n মাইনাস 3 হয়ে যাবে, ওটাকে চেঞ্জ করে যাবে এবং সবার শেষ যে টার্মটা থাকবে সেটা b টু দি পাওয়ার n থাকবে, তাহলে অবভিয়াসলি আমাদের ঠিক আছে। এবার এত বড় জিনিসটা আমরা যদি আরেকটু সিম্পলিফাই করতে হয়, এটা তোমাদের হোমওয়ার্ক দেওয়া থাকবে যে তাহলে a প্লাস বি টু দি পাওয়ার 4 কত আসছে। এটা আমি করে দিয়েছি, বাট তোমাদের এটা হোমওয়ার্ক দেওয়া থাকবে যে ভিডিওটা এখন পজ করো, এক্ষুনি খাতার মধ্যে করে নাও। তাহলে a টু দি পাওয়ার 4 ইন্টু n বাই 1 ফ্যাক্টোরিয়াল a টু দি পাওয়ার n মাইনাস 1 মানে 4 মাইনাস 1 ইন্টু বি প্লাস n ইন্টু n মাইনাস 1 a টু দি পাওয়ার n মাইনাস 2 ইন্টু বি স্কোয়ার, প্লাস এইভাবে চলতে থাকবে এবং আলটিমেটলি আমাদের এই অ্যান্সারটা আসবে। ভিডিওটা পজ করো এবং নিজেরা চেষ্টা করো পুরোটা। থার্ড দেখো আমাদের কাছে কী রয়েছে। এবার তুমি ধরো ওটা তোমাকে a প্লাস বি না লিখে 1 প্লাস এ লিখেছে বা 1 প্লাস এক্স লিখেছে, সেক্ষেত্রে আমাদের ইকুয়েশনটা আরেকটু সোজা হয়ে যায় এবং আমাদের ফিজিক্সের জন্য কিছু কিছু জায়গাতে এটা এক্স্যাক্ট জিনিসটা আসে। আমি আসছি কিছু এক্সাম্পলে আসছি, তোমাদের কিছু হোমওয়ার্কও দিয়ে দেবো আমি, যেগুলো তুমি করবে। ডিপিপি আলাদা তোমাদেরকে দেওয়া হবে, ডিপিপির একটা PDF দেওয়া হবে, তাছাড়াও তোমাদের একটা হোমওয়ার্ক কিন্তু দিয়ে দেওয়া হবে, সেটা কিন্তু তোমাদেরকে করে নিতে হবে অতি অবশ্যই। এবং তোমাদের আমি এটা বলা বাহুল্য যে
আগের বছর আমি যেখানে পড়িয়েছিলাম তোমরা জানো, আমি নাম নিচ্ছি না বা কিছু, যে সমস্ত জায়গাতে আমি পড়িয়েছি এবং জাস্ট আগের বছর তুমি যদি আমাদের লেকচারগুলো খুলে দেখো, বিশেষ করে যদি আমার লেকচারগুলো ইউটিউবে যেগুলো অ্যাভেলেবেল রয়েছে, ইভেন যেদিন এক্সাম রয়েছে তার আগের দিনের লেকচারও তুমি যদি খুলে দেখো, সেখান থেকে এমন কিছু কোশ্চেন্স আছে যে কোশ্চেনগুলো হুবহু কিন্তু ওখানে চলে এসছে এক্সামে। আমি তোমাদেরকে ইভেন টাইম স্ট্যাম্প দিয়েও বলে দিতে পারি যে এই টাইম স্ট্যাম্পে দেখো কোশ্চেনটা এখানে এসছে, বা এই টাইম স্ট্যাম্পের কোশ্চেনটা তোমাদের পুরো রিলেটেড কোশ্চেন চলে এসছে। তো এতদিন ধরে এত কোয়েশ্চেন নাড়াঘাটা করা হয়েছে যে আমি জানি কোন জায়গা থেকে কোন কোয়েশ্চেন্সগুলো আসে। তো আমি বলবো যদি তোমাদের স্পেশালি কোনো জায়গাতে অবভিয়াসলি তোমরা কোচিং নিয়ে থাকবে, যদি নাও তোমাদের এই লেকচারগুলো কিন্তু ইকুয়ালি মোস্ট ইম্পর্ট্যান্ট হয়ে যাবে। তার কারণ আমি জানি জায়গাগুলো তো কোন জায়গাতে আসছে। যেটা আমি পেড ব্যাচে আগের বছর দিচ্ছি সেটা তোমাদেরকে ফ্রিতে দিচ্ছি, সারাটা বছর তোমাদেরকে এবারে পুরো ফ্রিতে পড়াবো আমি, এবং যথেষ্ট ভ্যালুয়েবল। ইভেন পরের বছরও তোমরা যদি কেউ এই লেকচারগুলো দেখে তাদের জন্য ইকুয়ালি ইম্পর্টেন্ট হয়ে থাকবে এই জিনিসগুলো। ভ্যালু একই দেবো, যেটা পেড ব্যাচের মতো সেটাই এখানে তোমরা পাবে। তো চিন্তার কিছু নেই। তার সাথে তোমাদের মক টেস্টও দিচ্ছি, ডিপিপিও করছি। এমন যেন না হয় যে কেউ টাকা পয়সার জন্য কোনো ব্যাচ নিতে পারেনি বলে সে পড়াশোনা করতে পারবে না, এই জিনিসটা আমি হতে দেবো না। এবং এটাই আমি প্লেজ নিয়ে নিজের এই চ্যানেলটা শুরু করা। তোমরা জুড়ে থাকো চ্যানেলের সাথে, তোমরা সব কিছু দেখতে পাবে একদম শেষ পর্যন্ত। তোমাদের কাউন্সেলিং, ডিসেন্ট্রালাইজ কাউন্সেলিং পর্যন্ত তোমাদের সাথে থাকবো, পুরো অ্যাডমিশন পর্যন্ত। তো যাই হোক, এবার দেখো বাইনোমিয়াল এক্সপেনশনে যেটা আমাদেরকে বলেছে সেটা 1+x⁴n যদি থাকে, যেটা a এর জায়গায় যদি 1 থাকে, সেক্ষেত্রে একই ফর্মুলা, বাট এটা 1 হয়ে যাচ্ছে বলে দেখতে ছোট লাগছে। এটাও এখানে একই ফর্মুলা, যেখানে যদি a থাকতো তাহলে a⁴n হতো, একই হতো, এটা 1⁴n হচ্ছে, একই ব্যাপার। প্লাস nx প্লাস n × n−1/2 ফ্যাক্টোরিয়াল x²। পরের রাশিটা কত হবে? n × n−1 × n−2/3 ফ্যাক্টোরিয়াল x⁴ এটা হবে। প্লাস এরকম ডট 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 করে চলে আসবে, এবং ডট ডট করে কত হবে? x⁴n আসবে। এই জায়গাটা ফাঁক দিয়ে রাখছি, এটা তোমরা দেখে নেবে। এবার খুব 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 ইম্পর্ট্যান্ট একটা জায়গাতে তোমাদের আসি, যেটা আমাদের ফিজিক্সের ক্ষেত্রেও কাজে লাগে, বা অন্য কোনো বড় বড় ক্যালকুলেশনের ক্ষেত্রেও এগুলো তোমার কাজে লাগবে। যদি ধরো দ্বিতীয় রাশি, মানে এক্স যে রাশিটা আমি কথা বলছি, সেই রাশিটা তোমাদের কী হলো, 1-এর থেকে খুব ছোট হলো, হয়তো 0.0001 এরকম কোনো রাশি রয়েছে, বা তোমাদের এমন একটা রাশি বলেছে যে r/h, যেখানে এইচের ভ্যালুটা খুব বড়, এইচটা অনেকটা বেশি r-এর থেকে, তাহলে নিচেটা অনেক বেশি, উপরটা ছোট হয়ে যাচ্ছে। তাহলে দুটো ক্যালকুলেশন করলে খুব 1-এর থেকে ছোটো আসে। সেরকম যে কোনো রাশির ক্ষেত্রে যদি আমি বাইনোমিয়াল এক্সপেনশন করি, সেটা কিন্তু খুব ছোট হয়ে যায়। 1+x, যেখানে x হচ্ছে খুব ক্ষুদ্র 1-এর থেকে, তখন তোমাদের ফর্মুলাটা কী হয়ে যাবে? 1+x⁴nটা 1+nx হয়ে যাবে। যদি এখানে মাইনাস থাকে তাহলে 1-nx হয়ে যাবে। যদি স্যার এখানে মাইনাস থাকে আর এখানে প্লাস থাকে তাহলে মাইনাস হয়ে যাবে, কারণ nটা গুণ হয়ে যায়। এবং 1-x⁻n যদি হবে, মাইনাস এটা প্লাস হয়ে যায়। একটা এক্সাম্পল দিচ্ছি, একটা এক্সাম্পলটা দেখো। তোমাদের এরকম আছে যে গ্র্যাভিটেশন চ্যাপ্টারে কোনো একটা সময় এখানে WBJতে পড়েছিল একটা কোয়েশ্চেন্স, আমি জাস্ট এক্সাম্পলটা তোমাদের দিয়ে দিচ্ছি। বলেছে ভ্যালু অফ অ্যাক্সেলারেশন ডিউ টু গ্র্যাভিটি। গ্র্যাভিটির জন্য আমাদের যে অ্যাক্সেলারেশনটা অ্যাট দ্য হাইট এইচ হাইটে, পৃথিবীর যে এটা রয়েছে সেটা এইচ হাইটে আমাদেরকে কী বলেছে, সারফেস থেকে, গিভেন বাই GH = gr²/r+h তার হোল স্কোয়ার। যেখানে অ্যাপ্রক্সিমেট ভ্যালু অফ GH আমাদেরকে জিজ্ঞেস করেছে, GH এর অ্যাপ্রক্সিমেট ভ্যালু কত হবে সেটা আমাদেরকে জিজ্ঞেস করেছে। এবার তুমি ভাবো যে আমাদেরকে অলরেডি জানি আমরা যে এইচটা হচ্ছে যে পৃথিবী থেকে কতটা হাইট সেটা, এবং আর হচ্ছে পৃথিবীর রেডিয়াস। এবার অবভিয়াসলি আমরা ম্যাক্সিমাম যে কেসগুলো করেছি সেটা পৃথিবীর গ্র্যাভিটেশনের ক্ষেত্রের মধ্যেই রয়েছে, তাহলে অবভিয়াসলি সেটা আরটা কী হবে, অনেকটা বেশি হবে এইচের থেকে, মানে যতটা পৃথিবীর হাইটে রয়েছে সেখান থেকে অনেকটা বেশি হবে। আমি তোমাদেরকে একটা এক্সাম্পল তোমাদেরকে দিয়ে দিই বা দেখিয়ে দিই জিনিসটা। ধরো এটা আমাদের কাছে পৃথিবী। এবার পৃথিবীর আমি যদি দেখি যে একবারে এরকম পুরো গ্র্যাভিটেশনের ভিতরে কিছুটা উপর পর্যন্ত, মানে ভূমি থেকে কিছুটা উপর পর্যন্ত, এইচ উপর পর্যন্ত আমাদেরকে জানতে চেয়েছে কতটা গ্র্যাভিটেশনাল পুল বা গ্র্যাভিটেশনাল অ্যাক্সিলারেশন কতটা, এটা পৃথিবীর রেডিয়াসটা কিন্তু বেশি। আর তার থেকে বড় যদি হয়ে যায় তাহলে গ্র্যাভিটেশনাল পুলের বাইরে চলে যাচ্ছে, সেটাকে নিয়ে আমার ভেবেও লাভ নেই। তাহলে GH = এই ধরনের ইকুয়েশনগুলোকে কী করে দেখো, G কমন নিয়ে r/r+h রেখে দিচ্ছি, বাইরে স্কোয়ার করে দিচ্ছি, একই তো জিনিস আসছে। G × r-টাকে ভাগ করে দিচ্ছি। দেখো যদি নিচে নিয়ে চলে আসি তাহলে 1/r হয়ে যাচ্ছে, r কেটে গেল, h/r, এটাকে ক্যালকুলেশন করলে এটাই পাবো। এবার যেটা নিচে আছে সেটাকে কী করলাম, আমি উপরে নিয়ে চলে গেলে এটা মাইনাস করে দিতে হবে প্রতিবার, কারণ আমি মাইনাসটা তুলে এটা 1/² পেয়ে যাবো, একই ব্যাপার হয়ে যাবে এটা। এবার তুমি দেখো যে যদি এই আরটা এইচের থেকে অনেকটা বড় হয়, তাহলে আমি বলতে পারবো যে h/r সেটা <1 তাহলে 1 দেখো এটা কি হচ্ছে, 1-এর থেকে অনেকটা ছোটো রাশি, তাহলে -2 ভিতরে গুণ হয়ে যাবে, তাহলে অ্যাপ্রক্সিমেট ভ্যালু কিন্তু এটা পাই। এবার তোমাদের এখানে অনেক কিছু ডেটা এদিক ওদিক করে দেয়, দিয়ে তোমাদেরকে বলে এটা কোয়েশ্চেন্স জিজ্ঞেস করে WBJতে।
তো বাইনোমিয়াল এক্সপেনশন আমাদের কিন্তু খুবই দরকার। যারা জানো না এই জিনিসগুলো, বাইনোমিয়াল এক্সপেনশন আমি জানি যে ম্যাক্সিমাম লোকের অসুবিধা থাকে, অনেকের ডেরিভেটিভ ইন্টিগ্রেশন ক্লিয়ার হয়ে যায়, বাট বাইনোমিয়াল এক্সপেনশন, এপি সিরিজ, জিপি সিরিজ এই জায়গাগুলোতে অনেকে খটকায় বা আটকায়, তারা জানে না বা ভালো করে শেখেনি সেই জায়গাগুলো, সেটা কিন্তু অনেক সময় হয়েছে। আচ্ছা, এবার পরের জায়গাতে যাওয়া যাক। এবার দেখো কিছু নোটের মধ্যে তোমাদেরকে দিয়ে দিয়েছি, অনেকে জানো অনেকে জানো না এই জিনিসগুলো, আমি টাইম স্ট্যাম্প দিয়ে দেবো প্রত্যেকটার, যে কত মিনিটে কতটা হচ্ছে। এবং এই ভিডিওটা কেন আমি লিখে রেখেছি তার কারণ হচ্ছে খুব শর্টের মধ্যে করতে চাইছি ভিডিওটা। মানুষদের হাতে, তোমাদের হাতে সময় এমনিতেই অনেকটা কম, এবং আমি এটা অ্যাডভাইস পেয়েছি যে এটা মেবি লিখে রাখলে সুবিধা হয়। যদি এটা না হয় আমি পরবর্তীকালে এটাকে চেঞ্জ করে দেবো, আমি নিজে হাতে ক্যালকুলেশন করে তখন করবো, বাট এটা আমাকে অ্যাকচুয়ালি ডবল খাটতে হচ্ছে, আমাকে অলরেডি খেটে আবার জিনিসটাকে পড়াতে হচ্ছে। ঠিক আছে, যদি এটাতে কম সময়ের মধ্যে বেশি ভ্যালু দেওয়া যায় তাহলে সেটাই বেটার, তোমাদের কাছেও সময় কম আর মানে তাড়াতাড়ি দেখে নিয়ে যেটা হয় আর কি সেটা, বাট একটু ডিসিপ্লিন সবাইকেই থাকতে হয়। আচ্ছা দেখ, যদি আমাদের কাছে এন সংখ্যক ন্যাচারাল নাম্বারের যোগফল বলে তাহলে সেটা একটা ফর্মুলা রয়েছে, 1 2 3 4 5 6 করে এন সংখ্যক ন্যাচারাল নাম্বারের যোগফল, সেটা কথা এন ইন্টু এন প্লাস 1/2। যদি এন সংখ্যক স্কোয়ার ন্যাচারাল নাম্বারের স্কোয়ারের যোগফল যদি হয় 1 স্কোয়ার প্লাস 2 স্কোয়ার প্লাস 3 স্কোয়ার, তার যে ফর্মুলাটা হয় প্লাস এন স্কোয়ার, তার যে ফর্মুলাটা হয় সেটা এন ইন্টু এন প্লাস 1 ইন্টু 2n প্লাস 1/6। এইগুলোকে কিন্তু তোমাদেরকে মেমোরাইজ করে রাখতে হবে, কিছু করার নেই। যদি কিউব হয় 1 কিউব প্লাস 2 কিউব প্লাস 3 কিউব প্লাস 4 কিউব এরকম করে এন কিউব যদি হয় তাহলে এন ইন্টু এন প্লাস 1/2 তার হোল স্কোয়ার, এইগুলো কিন্তু মনে রাখতে হবে। এখানেও তোমাদের একটা হোমওয়ার্ক দেওয়া রয়েছে, ছোট্ট মতো হোমওয়ার্কটা কী বলেছে যে এ সারফেস কভার চার্জেস কিউ 2q 3q আপ টু 20q টোটাল ফ্লাক্স আউটসাইড দ্য সারফেস। একটা আমাদের কাছে এরকম সারফেস রয়েছে, সেই সারফেসে কিউ 2q 3q এরকম ডট ডট করে 20q পর্যন্ত আমাদের রয়েছে। তাহলে আমাদেরকে বলেছে যে এই সারফেস থেকে কতটা ফ্লাক্স আউটসাইডে বেরোবে। তোমরা জানো ফ্লাক্সের ফর্মুলা কী হয়, ইলেকট্রিক ফ্লাক্সের ফর্মুলা কত হয়, ফাই ইকুয়াল টু কিউ বাই এপসিলন নট, কিউ মানে টোটাল চার্জ, সরি। এবার টোটাল চার্জ আমরা কত পাবো, ক্যাপিটাল কিউ তো আমার কিউ প্লাস 2q, এটা নিজেরা করবি কিন্তু প্রত্যেকটা এক্সাম্পল যেগুলো করিয়ে দেওয়া হচ্ছে ভিডিওটাকে পজ করবি, যদি নিজেদের ভালো চাস ভিডিওটাকে পজ করে নিজেরা অবশ্যই ট্রাই করবি, তারপর না হলে আমি তো রয়েছি। 3 প্লাস আপ টু কত 20 পর্যন্ত। এবার 20 পর্যন্ত ন্যাচারাল নাম্বারের যোগফল কত, এন ইন্টু এন প্লাস 1/2, এন কত 20 ইন্টু 20 প্লাস 1 মানে হচ্ছে আমি একবারেই করে দিতে পারি /2, কত দাঁড়াবে এটা দাঁড়াবে 10, 210 কিউ, 210 কিউ মতো আসছে। তাহলে আমাদের ফ্লাক্স কত দাঁড়াবে 210 কিউ বাই এপসিলন নট। এবার তোকে দেখ আমি এমনভাবে দিচ্ছি যেগুলো ডেটা বসিয়ে তোরা পরেটা করে নিতে পারবি, ঠিক আছে। তো এই জিনিসগুলোকে মাথায় রাখিস যে এত সোজা সাপটা তো আসবে না, অবভিয়াসলি আসবে না এত সোজা সাপটা, বাট অ্যাপ্লাই কোথায় কোথায় করে সেগুলোকে আমি কিন্তু তোদের দেখিয়ে দিচ্ছি। ঝটাপট পরেরটাতে যাওয়া যায়। এবার আছে আমাদের অ্যারিথমেটিক প্রোগ্রেশন বা এপি সিরিজ। প্রোগ্রেস আমাদেরকে চিনতে হবে, তার সাথে আমাদের তার সাম করা জানতে হবে। যদি আমাদেরকে এরকমই সেম দিয়ে দেয়, যদি ন্যাচারাল নাম্বার না দিয়ে কিছু দিয়ে দিত যে কিউ 3q 5q 7q এরকম চার্জ রয়েছে আপ টু nq পর্যন্ত বা আপ টু 21q পর্যন্ত, তাহলে কি করতে তোমরা, তখন তো মুশকিল হয়ে যেত আমাদের। তার কারণ ওটা তো ন্যাচারাল নাম্বার না, ওটা একটা সিরিজে রয়েছে। সেই সিরিজটাকে আমরা কীভাবে চিনবো, যদি আমাদের কাছে কোনো সিরিজ মেবি এ প্লাস ডি, এ হচ্ছে একবারে প্রথম নাম্বারটা বা A0 বলতে পারি, প্লাস এ প্লাস 2d সরি এ প্লাস 2d, তারপরেরটা এ প্লাস 3d, এইভাবে এগিয়ে এগিয়ে যাচ্ছে, তখন আমরা দেখব যে এটা একটা অ্যারিথমেটিক সিরিজ। চেনার আরও সোজা উপায় হচ্ছে দুটো রাশিকে ভালো করে বিয়োগ করলে দেখতে পাবো যে একটা কনস্ট্যান্ট আসছে। এখানে দেখো 2 2 করে বেশি রয়েছে, 1-এর পর 3 রয়েছে মানে 2 বেশি, 3-এর পর 5 রয়েছে 2 বেশি, 5-এর পর 7 রয়েছে 2 বেশি, অথবা এরকম দিতে পারতো 1-এর পর 4, 4-এর পর 7, 3 করে বেশি বেশি করে হচ্ছে, সেটা তোমাদেরকে দেখে বুঝে যেতে হবে। দুটোকে রাশিকে আমি যদি দুটোকে বিয়োগ করি তাহলেই বুঝবে, একে এর সাথে প্রথমের সাথে বিয়োগ করে অথবা এটাকে এর সাথে বিয়োগ করে আমি দেখবো যে দুটো সেম রাশি আসছে, 2 করে আসছে এখানে। সেই জিনিসটাকে আমাদের বলে কমন ডিফারেন্স। দুটো রাশির পরপর দুটো রাশির বিয়োগ করলে আমরা যেটা পাই সেটাকে আমরা কমন ডিফারেন্স বলি। যদি আমরা A2-র সাথে A1-কে বিয়োগ করি অথবা A1-এর সাথে A0-কে মানে প্রথম রাশিকে বিয়োগ করি, তাহলে দেখবো এক্ষেত্রে আমাদের সেটা কমন ডিফারেন্স 2 আসছে। তখন আমরা জানবো যে সেটা একটা এপি সিরিজ বা অ্যারিথমেটিক প্রোগ্রেশন। যারা রিজনিং এইসব জিনিসগুলো করেছিস জেন পাসের জন্য, তারা দেখলে এটা বুঝে যাবে যে এগুলো একটা সিরিজে চলে। তো সেই সিরিজগুলোকে আমরা এইভাবে দেখলে চিনে ফেলি। এবার তার সাম রয়েছে, একটা সামের ফর্মুলা রয়েছে, খুব সুন্দর ফর্মুলা। যদি আমরা একটা ফাইনাইট সিরিজ থাকে, যদি আমরা জানি যে কত সিরিজটা, তাহলে আমরা তার সামের ফর্মুলা হচ্ছে n/2, হয়তো 20 পর্যন্ত রাশি রয়েছে বা কিছু, ফার্স্ট টার্ম প্লাস লাস্ট টার্ম। n/2 মানে 20টা সিরিজ হলে 20/2, প্রথমটা হয়তো 1
আর শেষেরটা 20, এরকম যদি হয় তাহলে ফার্স্ট টার্ম প্লাস লাস্ট টার্ম করে দেবো। অথবা যদি আমরা জানি না অনেক বড় সিরিজ রয়েছে ইনফিনিটি সিরিজ, সেক্ষেত্রে n/2 ইনফিনিটি হওয়াটা ভুল, তাহলে এনটা পাবো না, কিছু একটা বড় সিরিজ যেটা আমি লাস্ট টার্মটা জানি না, 2a0 মানে হচ্ছে একবারে প্রথম রাশিটা প্লাস n-1 ইন্টু ডি মানে হচ্ছে কমন ডিফারেন্স যেটা, সেটা করলেই আমরা কিন্তু তাদের টোটালটা পেয়ে যাব। বোঝা গেছে? তোমরা এই হোমওয়ার্কের মধ্যে এটা লিখে নাও যে এই যে সিরিজটার ক্ষেত্রে ফ্লাক্স বের করতে হবে, কিউ, 3q, 5q, 7q আপ টু কত পর্যন্ত, 9, 11, 21q পর্যন্ত দিয়ে দিই, 21q পর্যন্ত রয়েছে একটা প্লেসের মধ্যে, তাদের ফ্লাক্সটা ফাইটা বের করবে তোমরা। এটা হোমওয়ার্কে লিখে নাও, এক্ষুনি করবে এটা, এবং কমেন্টে অবশ্যই কমেন্টে জানাবে, আমি কিন্তু দেখবো পরের ভিডিওতে, আমি কিন্তু বলবো যে এরা হোমওয়ার্কগুলো করেছে বা এরা করেনি। শুধুমাত্র একতরফা ইউটিউবে এসে বলে দিয়ে চলে গেলাম, দেখলো কি দেখলো না ছেলেদের আমার কিছু যায় আসে না, তাহলে আমি করছিই কেন? কারণ পুরোটাই বিনা পয়সায় খাটা। ইভেন ইউটিউব থেকে যে টাকাটা দেয় বললেই মানে হাসি পেয়ে যাবে যে এই টাকাটা দেয়, ঠিক আছে? সেটা নিয়ে একটা মানে কি বলবো, বাচ্চাদেরকে লজেন্স কিনেও দেওয়া যায় না, পয়সাতে আসে, টাকা না, ঠিকই বলেছে পয়সাতে আসে। যাই হোক, এবার আসছে আমাদের জিওমেট্রিক প্রোগ্রেশন বা জিপি সিরিজ। জিপি সিরিজটা কি জিনিস দেখো, অ্যারিথমেটিক প্রোগ্রেশনের মতো এমন কিছু প্রোগ্রেশন রয়েছে যেগুলো গুণোত্তর প্রগতিতে পারে, যে এটার মানে ওটা জিপি সিরিজ মানেই ওটা জিওমেট্রিক প্রোগ্রেশন গুণোত্তর সিরিজ বলে, গুণে গুণে বাড়ে, যেটা যোগে যোগে বাড়ছিল, যে 2 যোগ করে প্রত্যেকটাতে 2 যোগ করে বেড়ে যাচ্ছে, 1, 3, 5, 7, 9, 11 করে বেড়ে যাচ্ছে, অথবা কোনোটা 1, 4, 7, 11 এইভাবে, 11 নয় 10 এইভাবে বেড়ে যাচ্ছে। এখানে কি হয়, গুণে গুণে বাড়ে, অর্থাৎ প্রথমেরটা 2, প্রথমেরটা 4, 4 দুগুণে 8, 8 দুগুণে 16, 16 দুগুণে 32, 32 দুগুণে 64, দুগুণে 128, এইভাবে চলছে, 2 করে গুণ করে চলছে। এবার এগুলো বুঝবো কী করে কত গুণ করে চলেছে, এগুলোকে বলা হয় কমন রেশিও, মানে যেগুলোকে গুণ করে করে আসছে। আমি কি পাবো, a2 - a1, a2 বাই a1 করলে পেয়ে যাবো, অথবা a4 বাই a3 করলেই পেয়ে যাবো, মানে পাশাপাশি দুটোকে ভাগ করলেই পেয়ে যাবো যে কত করে গুণ হচ্ছে এদের দুজনের, তাই না? তো তোমাদেরকে প্রোগ্রেশনগুলো দেখেই চিনতে হবে, অথবা এই ধরনের থাকতে পারে। এটা কিন্তু বিশেষভাবে ইম্পর্টেন্ট, কেন? তার কারণ তোমাদের যখন পোটেনশিয়াল এই জিনিসগুলো আমরা পড়বো, যে পোটেনশিয়ালের ক্ষেত্রে বলে দিয়েছে যে কিউ দূরত্ব মানে আর দূরত্ব রয়েছে, 2r দূরত্ব রয়েছে, তারপর 4r দূরত্ব রয়েছে, এরকম বলে দেবে, দেখবে 1/r² পোটেনশিয়াল বা বলের ক্ষেত্রে এগুলোকে আমাকে যোগ করতে হবে সব কটাকে, উপরে কিউগুলো সেম বা ডিস্টেন্সগুলো এরকম হয়ে যাচ্ছে পোটেনশিয়ালের ক্ষেত্রে। তো সেক্ষেত্রে কিন্তু মুশকিল হয়ে যাবে, 2r দূরে, 4r দূরে রয়েছে, তারপর বললো 8r দূরে রয়েছে, এইভাবে দেখবো চলছে, ঠিক আছে? তো এই জিনিসগুলোকে মাথায় রাখবে যে গুণোত্তর প্রগতি কীভাবে হয়। আচ্ছা, এর ক্ষেত্রে কমন রেশিও কত হয়, কত হবে, 1/2/1, মানে দ্বিতীয়টা বাই প্রথমটা ইকুয়াল টু 1/2 হয়ে যাবে। তার মানে প্রত্যেকটাতে হাফ গুণ করে করে যাচ্ছে, দেখো, হাফ গুণ করলে 1/4, হাফ গুণ করলে 1/8, হাফ গুণ করলে 1/16, হাফ গুণ করলে 1/32, এইভাবে চলে। এবং ম্যাক্সিমাম ক্ষেত্রে এটা ইনফিনিটি সিরিজ থাকে, যদি না থাকে তারও একটা ফাইনাইট সিরিজেরও যোগের ফর্মুলা রয়েছে। যদি ইনফাইনাইট সিরিজ হয় সেক্ষেত্রে যোগের যে ফর্মুলাটা সেটা হচ্ছে s ইনফিনিটি ইকুয়াল টু a/1 - r, সেই ফর্মুলাটা কত, a/1 - r। ফাইনাইট সিরিজের ক্ষেত্রে এস এন ইকুয়াল টু a/1 - r টু দি পাওয়ার n/1 - r। এগুলোকে তোমাদের কি মেমোরাইজ করে রাখতে হবে, কিছু করার নেই, ঠিক আছে? মনে থাকবে, বিশেষ করে এটা লাগে আমাদের a/1 - r। আচ্ছা, এটা কোনটা, এটা একবারে প্রথম রাশিটা, এটা স্যার আর কোনটা, আরটা কমন রেশিও, যত করে গুণ হচ্ছে সেগুলো। তোমরা এবার ডিপিপি করো, ডিপিপি করেও সেখান থেকে কিছু কোয়েশ্চেন্স থাকবে তোমাদের, 10টা মতো পার টপিকে দিয়েছি কোয়েশ্চেন্স, সেগুলোকে করে তোমরা দেখে নিতে পারবে পুরোটা। আচ্ছা, তারপরে জায়গাতে যাই, তারপরে জায়গাতে দেখো, তারপরে না ওটাতে একটা দিয়েছি তোমাদের, এটাও তোমরা হোমওয়ার্ক এক্ষুনি লিখে নাও। হোমওয়ার্ক আমি করে দিয়েছি ঠিকই, বাট তোমরা এটা লিখে নাও, নিজেরা করো অ্যান্সারটা। তারপর দেখো, আমাদেরকে বলেছে ইন অ্যান ইলেকট্রিক ফিল্ড, ইলেকট্রিক ফিল্ডের ভ্যালুটা বলে দিয়েছে 2 নিউটন পার কুলাম। দ্য চার্জেস আর দেয়ার সাচ অ্যাজ কিউ ইকুয়াল টু 2q প্লাস q/3 প্লাস q/9 প্লাস q/27। এবার ডট ডট করে ইনফিনিটি পর্যন্ত নিশ্চয়ই চলে যাচ্ছে, কিছু নেই মানে ইনফিনিটি পর্যন্ত চলে যাচ্ছে। এবার আমাকে বলেছে টোটাল ফোর্সটা তুমি বের করো, কত হবে। আমাদেরকে কিছু চার্জ এরকম লাইন বাই লাইন এরকম সাজিয়ে দিয়েছে, সেখানে একটা ইলেকট্রিক ফিল্ড রয়েছে। এবার আমাকে বলেছে যে সেগুলোর টোটাল ফোর্স কত হবে আমাকে বের করে। এটা কিছুটা অ্যাবসার্ড, এখন অনেক ডেটা চাই, বাট ঠিক আছে, সব থেকে সিম্পল ওয়েতে যেটা করা যায়। দেখো, আমাদের কাছে দিয়ে দিয়েছে 2q প্লাস q/3 প্লাস q/9। আচ্ছা, এখান থেকে তো আমি বুঝতে পারছি যে 1/3 1/3 করে গুণ হয়েছে, কিন্তু প্রথমে একটা 2q আছে, কীভাবে করবো, প্রথমে q প্লাস q করে নিই, তাহলেই তো হয়ে গেল।
কিউ প্লাস কিউ যখন করব তখন আমরা দেখছি যে একটা কিউকে রেখে একটা কিউকে কমন নিয়ে 1 প্লাস 1 3 প্লাস 1 9 প্লাস 1 7 প্লাস ডট ডট করে চলে যাচ্ছে। এবার আমি দেখতে পাচ্ছি প্রথমটা তো 1, তারপরটা দেখো 1 3 গুণ হয়েছে, তারপরটা 1 3 গুণ হয়েছে, তারপরটা 1 3 গুণ হয়েছে, তাহলে আমাদের কমন রেশিও R2 মাইনাস R1 ইকুয়াল টু A2 মাইনাস A1 ইকুয়াল টু 1 3। ব্যাস, এটা আমি পেয়ে গেলাম। এবার আমি তো অ্যাডিশন করতেই পারবো যে এ বাই সূত্রটা কী ছিল, এ বাই 1 মাইনাস আর, এটা কত 1, কারণ প্রথম রাশিটা 1 বাই 1 মাইনাস আর, আরের জায়গায় 1 3 বসিয়ে দেবো, বসালাম, কত পড়ে থাকবে এটা নিচে 2 ওপরে 3, তাহলে 3 2 ইন্টু কিউ প্লাস কিউ, তাহলে 5 2 ইন্টু কিউ, এবং কিউ এর ভ্যালুটা আমাদেরকে 10 কুলম বলে দিয়েছে। তাহলে কিউ এর ভ্যালু যদি 10 বসিয়ে দিই আমি, কত আসবে, আচ্ছা ফোর্স একবারে বের করে ফেলেছি, এখানে করা যায় কিউ ইকুয়াল টু 5 2 ইন্টু 10 ইকুয়াল টু 25, এবং আমাদের ইটা বলেছে 2, তাহলে এফ ইকুয়াল টু কিউ ইন্টু ই, এটা আমরা জানি, বা পরে আমরা জানবো, যারা ক্লাস 11 ভিডিওটা দেখছো তোমরা জানবে যে ফোর্স ইকুয়াল টু আধান ইন্টু ইলেকট্রিক ফিল্ড হয়। তাহলে আধান কত আমাদের 25 এবং ইলেকট্রিক ফিল্ড কত 2 50 নিউটন। বোঝা গেল? তো এইভাবে জিনিসগুলোকে আমরা শর্টেড করে নেব। এবার আসলে আমরা লগারিদমসে। লগারিদমস একবারেই সোজা জিনিস, এখান থেকে কিছু আসে না, বাট আমাদের রেডিও অ্যাক্টিভিটি যেটা মেবি যেই সিলেবাসে আছে কি একবার দেখে নিতে হবে, বাট লগারিদমস ডাব্লিউবিজেই সিলেবাসে রয়েছে। তো ডাব্লিউবিজেই সিলেবাসে আমি যদি দেখি, ও হ্যাঁ, লগারিদমের রেডিও অ্যাক্টিভিটির পার্টটা কিন্তু আমার মনে হচ্ছে নেই, যেই মেন্স এবারে বাদ দিয়েছে রেডিও অ্যাক্টিভিটিটা, এটা রয়েছে তোমার ডাব্লিউবিজেইতে রয়েছে। লগারিদমস আমরা লিখি এইভাবে যে লগ একটা ই বেসের হতে পারে অথবা লগ 10 বেসের হতে পারে। লগের কোনো মান নিয়েছি এক্স, অথবা লগের মান নিয়েছি তোমার ই বেসে নিয়েছি অথবা 10 বেসে নিয়েছি। দুটোর মধ্যে কনভার্সন কী হয়, লগ ই বেস এক্স ইকুয়াল টু 2.03 ইন্টু লগ 10 বেস এক্স। আমরা সব সময় লগ ই বেস নিয়ে কাজ করি, এবং লগ ই বেসকে আমরা, তোমরা জানো এগুলো, এলএন বলি। যাদের একবারে ম্যাথামেটিক্স নেই তাদের জন্য এটা বলে দিচ্ছে, এটাকে এলএন বলা হয়। লগ ই বেসকে আমরা সাধারণত এলএন বলি। এবার যদি দুটো লগারিদমের মধ্যে গুণ হয়, এগুলোর ভ্যালু আলাদা করে বের করে, আমাদের ক্যালকুলেটারে বের করি, আমরা বিভিন্ন জিনিসে বের করি। লগ ই বেস 2 এর ভ্যালু একটা রয়েছে, সেটা মনে রাখবে, এলএন 2 এর ভ্যালু রয়েছে 0.693, যখন এলএন মিনস ই বেস অবশ্যই রয়েছে, এর ভ্যালু এটা। এবার লগ এক্স ডট ওয়াই কী হয়, লগ এক্স প্লাস লগ ওয়াই, কারণ গুণ থাকলে সেটা যোগ হয়ে যায়, ভাগ থাকলে সেটা বিয়োগ হয়ে যায়, এবং টু দি পাওয়ার থাকলে এই পাওয়ারটা কী হয়, সামনে চলে আসে ডেরিভেটিভের মতো, কিন্তু এখানে কোনো বিয়োগ হয় না। দেখো এক্স টু দি পাওয়ার এন ছিল, লগের সামনে চলে এলো এটা। এবার তুমি ভাবো লগ এখানে ই বেস আছে, লগ ই বেস, সেটা কত পড়ে থাকবে, এক্স, কেন, লগ যেটা সামনে আছে সেটাকে এক্স সামনে নিয়ে চলে এসো, ই বেস ই ইকুয়াল টু 1 হয়, তাহলে 1 ই এক্স ইন্টু 1 পড়ে থাকে আমাদের। কী বললাম তোমাদের বললাম যে লগ ই বেস ই ইকুয়াল টু 1 হয়। ঠিক আছে, ক্লিয়ার? এবার লগারিদমসে আমাদের রেডিও অ্যাক্টিভিটির যে পার্টটা রয়েছে, কিছু ছোট্ট একটা অংশ বলে দিই তোমাদের। সেই রেডিও অ্যাক্টিভিটিতে এরকম দেখা যাবে যে টোটাল এতগুলো যদি 0 টাইমে টি ইকুয়াল টু 0 সময়ে কোনো রেডিও অ্যাক্টিভ ম্যাটেরিয়ালের n0 সংখ্যক রয়েছে, এবং টি সময় পর বা ডিটি সময় পর সেটা কমে n সংখ্যক হয়ে গেছে, তাহলে n বাই n0 ইকুয়াল টু ই টু দি পাওয়ার মাইনাস ল্যামডাটির একটা ফর্মুলা কিন্তু রয়েছে, সেটা পাবে, যেখানে ল্যামডাটাকে ডিকে কনস্ট্যান্ট বলা হয়। এবার এটা দুদিকে আমি যদি এলএন নিই, তাহলে আমি দেখতে পাবো এই জায়গাটাতে কী হলো, স্যার তাড়াহুড়ো করে ফেললেন না, এটা তাড়াহুড়ো করিনি, এটা আমি ভেবেচিন্তেই করেছি। তোমরা যারা ড্রপার তারা এটা খুব সোজাভাবে বুঝতে পারবে, যারা না তাদের একটু সমস্যা হবে। দেখো মাইনাস ল্যামডাটিটাকে আমি সামনে নিয়ে চলে আসতে পারি, মাইনাস ল্যামডাটি এলএন ই বেসি, এবার এলএন ই বেসি এর মান তো 1, তাহলে এই ল্যামডাটি এটা পড়ে থাকে, মাইনাস ল্যামডাটি পড়ে থাকে এটা, বা ল্যামডার মানটা এখানে এইভাবে আমরা বের করতে পারি। আরও রয়েছে অনেক কিছু, যখন আমরা ধীরে ধীরে মডার্ন ফিজিক্সে এবার ঢুকবো তখন কিন্তু এগুলোকে তোমাদের বলে দেবো। হয়েছে, এবার আসি সবথেকে ইম্পর্টেন্ট জায়গা ট্রিগোনোমেট্রিতে, কারণ এই জায়গাগুলোতে ছেলেদের কোথায় কনফিউশন থাকে, এই জায়গাগুলোতে স্যার ভ্যালু বের করতে পারছি না। ভ্যালু বের করাটা অ্যাটলিস্ট শিখিয়ে দিন, ফর্মুলা তো আমি জানি, ফর্মুলাতে বসালে আমি চলে আসবে আমি জানি, কিন্তু স্যার ভ্যালুটা বের করতে পারি না আমি একদম। এই জায়গাটাতে আমি জানি অনেকের সমস্যা থাকে, সেই জন্যই ট্রিগোনোমেট্রি এই জায়গাটা নিয়ে এসেছি আমি। ট্রিগোনোমেট্রিক ফাংশন আমরা সার্কুলার মোশন যখন পড়বো খুব সুন্দরভাবে এই জিনিসগুলোকে তখন আলোচনা করা হবে, বাট এখন যেহেতু বেসিকের উপর চলছে, তো দেখো আমাদের সাধারণত কার্তেজিয়ান কোঅর্ডিনেট বলে এটাকে, সেখানে এটাকে আমি 0 কোঅর্ডিনেট ধরি, সেই 0 থেকে আমার শুরু হয় এবং সেটা এইভাবে অ্যান্টি ক্লকওয়াইজ ঘুরতে থাকে। এটাকে আমরা বলি ফার্স্ট কোয়াড্র্যান্ট, এটা সেকেন্ড কোয়াড্র্যান্ট, এটা থার্ড কোয়াড্র্যান্ট, এটা ফোর্থ কোয়াড্র্যান্ট। এবার এই যে কোয়াড্র্যান্টগুলো রয়েছে টোটাল আমি দেখব যে এটা 360 ডিগ্রি, এখান থেকে এখান পর্যন্ত কতটা হয়, এটা 360 ডিগ্রি বা 0 ডিগ্রি। 0 ডিগ্রি ঘুরে ঘুরে এখানে আমাদের আসে 90 ডিগ্রি কোণ, আবার এখানে আসে 180 ডিগ্রি কোণ, আবার এখানে আসে 270 ডিগ্রি কোণ, আবার এখানে আসে 360 ডিগ্রি কোণ। বোঝা গেছে? এবং 360 ডিগ্রিটা, আচ্ছা 360 ডিগ্রি কেন নেওয়া হয়, এই যে রয়েছে এটা 360ই কেন, 300 কেন না,
বা 270 কেন না? কারো কি জানা আছে? কমেন্ট করো। এগুলো ইন্টারেস্টিং সব সাবজেক্ট, যে কেন 360ই কেন করা হয় ওটা। যদি কারো জানা থাকে কমেন্ট করবে, আমি জানি পরের ভিডিওতে আমি বলে দেবো, এখন আমি কেন বলবো। যদি কারো জানা থাকে এটা বলো কমেন্টে। আচ্ছা দেখো, 180 ডিগ্রি কে আমরা পাই রেডিয়ান বলে চিহ্নিত করি। দুটো কোণের হয়, একটা হচ্ছে এই ডিগ্রিটা আমি কিন্তু সব জায়গাতে বসাতে পারি না, শুধুমাত্র অনুপাতের সাথে বসাবো। যেরকম আমি সাইন 180 ডিগ্রি বসিয়ে দিতে পারি, সাইন 180 ইন্টু এক্স করতেই পারি, কিন্তু আমি 180 ডিগ্রি ইন্টু এক্স করতে পারবো না, আমি কোনো মতে পসিবল না। আমাকে অনুপাতের সঙ্গে অবশ্যই কিন্তু ডিগ্রিটা থাকবে, ডিগ্রিটা নর্মালি বসতে পারে না। তখন আমাদের ডিগ্রিটাকে রেডিয়ানে কনভার্ট করতে হবে। আমি পাই ইন্টু এক্স করতে পারি, পাই ইন্টু এক্স আমি কিন্তু করতে পারি, কিন্তু 180 ডিগ্রি ইন্টু এক্স করা সম্ভব নয় বা করা যায় না। সেই জন্য আমাকে এই কনভার্সনটা শিখে রাখতে হবে। এবং হ্যাঁ, এটা কিন্তু সম্ভব যে সাইন পাই লিখছি, এটা তো ভ্যালু দেবে, বা সাইন 180 ডিগ্রি লিখছি, সেটা একই ভ্যালু দেবে, কিন্তু 180 ডিগ্রিকে নর্মালি সে বসে না কারোর সাথে, কোনো ইকুয়েশনে তুমি এটাকে দেখবে না। বাট পাইকে অনেক সময় আমরা ইকুয়েশনে দেখি। বোঝা গেছে? তো আমরা রেডিয়ানের ভ্যালুটা যে কোনো ইকুয়েশনে বসাতে পারবো, ডিগ্রি ভ্যালুটা কিন্তু যে কোনো ইকুয়েশনে বসাতে পারবো না। 180 ডিগ্রি ইকুয়াল টু পাই রেডিয়ান, 1 ডিগ্রি ইকুয়াল টু পাই বাই 180 রেডিয়ান, বা থিটা ডিগ্রি ইকুয়াল টু পাই বাই 180 ইন্টু থিটা রেডিয়ান। ঠিক আছে, এবার আমাদের একটা জিনিস মনে রাখতে হবে, এই যে কোয়াড্রেন্ট নিয়ে আমরা ঝামেলাগুলো করছি, সেখানে সাইনের কোনো একটা ভ্যালু তোমাকে বলে দিলাম। আচ্ছা, সাইন 60 ডিগ্রি, এর ভ্যালু যাই হোক না কেন, যা ভ্যালু আমি পরে দেখছি, বাট এর ভ্যালু যাই হোক না কেন, সেই ভ্যালুটা কী হবে, আমাদের একটা পজিটিভ ভ্যালু হবে। কেন? কারণ 0 থেকে 90-র মধ্যে সমস্ত মানে কোণ, সাইন হয়ে যাক, কস হয়ে যাক, ট্যান হয়ে যাক, সেগুলোর ভ্যালু কিন্তু পজিটিভ ভ্যালু হয়। বা ট্যান আমি 60 ডিগ্রি বললাম, তার ভ্যালুও পজিটিভ। ট্যান আমি 89 ডিগ্রি বললাম, তার ভ্যালুও কিন্তু পজিটিভ থাকবে, কারণ তারা ফার্স্ট কোয়াড্রেন্টের মধ্যে পড়ছে। সেকেন্ড কোয়াড্রেন্টে একমাত্র সাইন পজিটিভ। আমি যদি এখানে বলি যে সাইন 120 ডিগ্রি, যা ভ্যালুই হোক না কেন, 5 ধুর আমি কি বললাম, 1-এর কমে হয় ভ্যালু, যা ভ্যালুই হোক সাইনের, সেই ভ্যালুটা কিন্তু পজিটিভ ভ্যালু হবে। কিন্তু এখানে যদি আমি ট্যান 120 ডিগ্রি বলি, তাহলে সেকেন্ড কোয়াড্রেন্টে পড়ছে না, 90-180-র মধ্যে পড়ছে, 120 ডিগ্রি, ট্যান কিন্তু এখানে পজিটিভ না, এখানে শুধুমাত্র সাইন পজিটিভ, তাহলে সেই ভ্যালুটা আমাকে নেগেটিভ হবে। আমি সব আসছি, মানে আমি এক্সাম্পল দিয়ে সব বুঝিয়ে দেবো। এবার থার্ড কোয়াড্রেন্টে ট্যান পজিটিভ, অল সাইন ট্যান কজ, থার্ড কোয়াড্রেন্টে ট্যান পজিটিভ। এবার এই জায়গাটা 270-র মধ্যে আমি বলে দিলাম, আচ্ছা সাইন 240-এর মান বের করো তো। এইটা মান যাই হোক না কেন, সেই মানটা কিন্তু নেগেটিভ আসবে। কেন? কারণ এটা সাইনের ঘর না, এটা ট্যানের ঘর। একমাত্র ট্যান এখানে যদি 240 বসায়, সেটা পজিটিভ আসবে, কস বসালেও এটা পজিটিভ আসবে না। ফোর্থ কোয়াড্রেন্ট একমাত্র কসের জন্য ধরা বাঁধা, যদি কস 300 ডিগ্রির ভ্যালু বলি, সেটা পজিটিভ আসবে একমাত্র। এখানে যদি আমি সাইন 300 ডিগ্রির ভ্যালু বলি, ভ্যালুটা আমি পরে বসাচ্ছি, আগে মানটা নেগেটিভ আসবে। মনে থাকবে, কোয়াড্রেন্টগুলো ফার্স্ট কোয়াড্রেন্টে সবাই পজিটিভ, সেকেন্ডে শুধুমাত্র সাইন পজিটিভ, থার্ড কোয়াড্রেন্টে একমাত্র ট্যান পজিটিভ, ফোর্থ কোয়াড্রেন্টে একমাত্র কজ পজিটিভ, অল সাইন ট্যান কজ। এবার ভ্যালু কী করে বের করব? ভ্যালু বের করার একটা সোজা নিয়ম তোমাদেরকে বলে দিচ্ছি, এটা একটা ট্রিক হিসাবে নিতে পারো। তার কারণ এইভাবে অ্যাকচুয়ালি হয় না, একটু আলাদা নিয়ম ঘুরিয়ে থাকে, বাট এটাকে তোমরা মনে রাখার জন্য জিনিসটাকে বুঝে নিতে পারো। কীভাবে? তোমরা ধরো সাইন 300 ডিগ্রির ভ্যালু বের করতে বলেছে। এবার আমাদের কাছে দুটো অ্যাক্সিসকে আমরা মেন করব, একটা হচ্ছে এক্স অ্যাক্সিস আর একটা ওয়াই অ্যাক্সিস। এবার তোমাদের যাই বলুক না কেন, তোমাদের যে কোনো একটা অ্যাক্সিসের কোনো কোণের সাথে যোগফল হিসাবে তাকে লিখতে হয়। কারণ নর্মালি 90 পর্যন্ত ভ্যালু আমরা জানা আছে আমাদের, এই ভ্যালুগুলো আমি আর বলছি না, ক্লাস 10-এ এই ভ্যালুগুলো শিখেছি আমি, যে সাইন 30-র ভ্যালু হাফ, সাইন 45-এর ভ্যালু 1/√2, সাইন 60-র ভ্যালু √3/2, সাইন 90-র ভ্যালু 1, সাইন 0-র ভ্যালু 0। তো এই জিনিসগুলো আমরা জানি, কিন্তু সেগুলো আমি বলছি না। যদি পরের হয় ভ্যালু, ধরো সাইন 300 ডিগ্রি, সেক্ষেত্রে আমরা কী করবো? সেক্ষেত্রে আমরা যে কোনো একটা কোয়াড্রেন্টে যে কোনো কোণকে নিয়ে নেবো। ধরো সাইন 300 ডিগ্রির ভ্যালু বলেছে, তো সাইন 270 + 30 লেখা যায়, তাহলেই তো 300 চলে আসবে, হ্যাঁ স্যার লেখা যায়। এবার আমাকে লক্ষ্য রাখতে হবে 270টা ওয়াই অ্যাক্সিস না এক্স অ্যাক্সিস। যদি আমি বারবার বলছি, যদি ওয়াই অ্যাক্সিস থাকে, ধরো তুমি এরকম দাঁড়িয়ে রয়েছো ওয়াই অ্যাক্সিস বরাবর, তুমি কি সারা জীবন দাঁড়িয়ে থাকতে পারবে? তুমি সারা জীবন দাঁড়িয়ে থাকতে পারবে না, তুমি শুয়ে পড়বে একটা সময়। তাহলে তোমার যদি মানটা 270+ কিছু আসে, তাহলে সেই মানটা চেঞ্জ হয়ে যাবে। কিসে চেঞ্জ হয়ে যাবে? সাইনটা কসে চেঞ্জ হয়ে যাবে, ট্যানটা কটে চেঞ্জ হয়ে যাবে। বোঝা গেল কি বললাম? এখানে 270 জায়গায় যদি অন্য কিছু থাকতো, আমি আসছি সেটা কিভাবে করতাম। যদি 180 দিয়ে করতাম স্যার, 180 + 100 অনেক বড় হয়ে যেত, যাই হোক 360+ কিছু মাইনাস করতাম, তাহলে কী হতো? আমি আসছি।
তাহলে কি করব, নিয়মটা দেখো, যদি 300 আছে তাহলে 300 টাকা আমি যে কোনো একটা কোঅর্ডিনেটে যোগ করব। 90 প্লাসও করতে পারতাম আমি, কিন্তু ওটা আরও বড় চলে আসতো। 360 মাইনাস করতে পারতাম, সেটাও বড় চলে আসতো, কিছু এসে যায় না আমার, প্লাস হোক বা মাইনাস হোক তাও কিছু এসে যায় না। আমি দেখতে পাচ্ছি 270, মানে এটা ওয়াই অ্যাক্সিস বরাবর রয়েছে, আমি দাঁড়িয়ে থাকতে পারবো না, আমার সাইনটা কসে চেঞ্জ হয়ে যাবে, এবং যেটা পড়ে আছে সেটা আমি ফেলে রেখে দেবো 30টা, 270কে আমি তুলে দেবো, আমার প্রয়োজন নেই সেটা। এবং ভ্যালুটা কী আসবে আমার, মাইনাস। কেন, সাইন 300 ডিগ্রির ভ্যালু কী আসে, এই কোয়াড্র্যান্টে পড়ছে সাইন 300, তাহলে এখানে শুধুমাত্র কজ পজিটিভ, সাইন কিন্তু এই কোয়াড্র্যান্টে পজিটিভ না, সাইন 300-এর ভ্যালু কিন্তু এখানে আমি পজিটিভ লিখতে পারবো না, সেটা আমাকে নেগেটিভ লিখতে হবে, নেগেটিভ √3/2। আচ্ছা, এটা তাহলে এইভাবে করা যেত না স্যার, সাইন 300 ডিগ্রিটাকে আপনি এটা করুন না, 360 ডিগ্রি মাইনাস 60 ডিগ্রি করুন। এবার দেখি কীভাবে করেন, এটা 0 অথবা 360 ডিগ্রি তো স্যার এই কোয়াড্র্যান্টটা, তাহলে স্যার আমি শুয়ে রয়েছি, আমি সারা জীবন শুয়ে থাকতেই পারবো, আমার কিচ্ছু অসুবিধা নেই, আমি শুয়ে থাকলাম, যদিও সারা জীবন শোয়া পসিবল না, বাট এখানে তুমি তো একদিনও দাঁড়াতে পারবে না, কষ্ট হবে, কিন্তু এখানে একদিন শুয়ে তো থাকতে পারবে। তাহলে আমি দেখব যে যদি এই কোয়াড্র্যান্টে 180 বা 0 বা 360-এর সাথে যোগ বা বিয়োগ হয়, তাহলে সাইনটা সাইনই থেকে যাবে, কোনো চেঞ্জ হবে না, কারণ আমার ওটা কষ্ট হচ্ছে না। সাইন কত পড়ে থাকলো এবার, 60 ডিগ্রি, এবং নেগেটিভ, কেন, সাইন 300-এর মধ্যে রয়েছে এটা, সেই জন্য নেগেটিভ, তাহলে মাইনাস √3/2, বোঝা গেল। আরও এক্সাম্পল আছে, cos 120 করো, cos 120 করো, নিজেরা এগুলো খাতায় কর, নিজেরা খাতায় করে আমাকে জানা যে হয়েছে। আচ্ছা, cos 120-কে আমি কীভাবে করবো বল, কোন কোঅর্ডিনেটে ধরবো, 180 মাইনাস করবো, তাই করি, 180 মাইনাস 60 করছি। এবার দেখো 180 মাইনাস 180 কী কোঅর্ডিনেট, এটা আমার শুয়ে থাকার কোঅর্ডিনেট, শুয়ে থাকলে আমি কিছু চেঞ্জ করবো না, cosই থাকবে, 60 করে রইলো। এবার পজিটিভ হবে না নেগেটিভ হবে, আচ্ছা cos 120 মানে এই কোয়াড্র্যান্টে কে পজিটিভ, শুধুমাত্র সাইন পজিটিভ, তাহলে এটা নেগেটিভ হবে, cos 120 মান হাফ, তাহলে মাইনাস হাফ পুরো রইলো। স্যার এইভাবে না করে 120-কে আমি 90 প্লাস তো করতে পারতাম, cos 120-কে আমি কী করতাম স্যার, cos 120-কে আমি cos 90 প্লাস 30ও তো করতে পারতাম। এবার 90 যখন করছি আমার দাঁড়িয়ে থাকার কোঅর্ডিনেট, আমি সাইন হয়ে যাব বাবা, আমি আর দাঁড়াতে পারবো না, সাইন 30 ডিগ্রি পুরো রইলো, এবং এটা নেগেটিভ কেন, কারণ 120 মানটা তো এখানে পড়ছে, সেই জন্য নেগেটিভ হচ্ছে, তাহলে কত দাঁড়াবে আমাদের, মাইনাস হাফ, বোঝা গেল। তো এইভাবে আমরা প্রত্যেকটাকে চেঞ্জ করে যাই। এবার তুমি ভাবো তোমাদের বড় সড়ো কোনো দিয়েছে, মানে কি বলবো, ধরো তোমাদের এখানে কত, হ্যাঁ 750 দিয়ে দিয়েছে, 750 যদি দেয়, ভালোভাবে মনে রাখবে, 750 ডিগ্রি যদি আসে, 0 থেকে স্টার্ট করলাম, 320 360 পুরোটা 360-এ গেল, ঘুরে এসে আবার ঘুরে এসে 720 হলো। এবার আমি 0 থেকে শুরু করছি কততে, 750, মানে 30 ডিগ্রি, মানে আমি এখানে এসে দাঁড়িয়ে পড়লাম, তাহলে cos 750-কে আমি cos 30 ডিগ্রিও কিন্তু লিখতে পারবো, তার কারণ আমি দুটো চক্র অলরেডি মেরে নিয়েছি, দিয়ে এখানে দাঁড়িয়ে রয়েছি, তাই আমার কিছু এসে যায় না, 750 থাকুক যাই থাকুক। ইভেন এখানেও যেটা রয়েছে 960 যেটা রয়েছে, সেটা তোমরা বুদ্ধি করে কতগুলো রাউন্ডে ঘুরছে সেটা ঘুরিয়ে নেবে, দিয়ে যেটা পড়ে থাকবে সেটাকে লিখে দেবে। তারপরেও যদি দেখো যে এক্সট্রা পড়ে রয়েছে, ধরো 120 পড়ে রয়েছে, তাহলে আবার এই নিয়মে ভেঙে নেবো আমরা, যদি হয় ভালো, যদি না হয় আমি নেক্সট দিন ক্লাসে বা লাইভ যেদিন আসবো সেই লাইভে আমাকে বলবি, আমি সেটা ডিসকাস করে দেবো। লাইভে তো এই কোয়েশ্চেন অ্যান্সার করতেই আসবো, রেকর্ডেড লেকচারগুলো তোদের এখন চলে যাচ্ছে, লাইভে এসে সারা সপ্তাহ যেগুলো পড়া হলো সেগুলো প্র্যাকটিস করবো পুরোপুরি বসে, ঠিক আছে। আর এইভাবে বসে ক্লাস নেবো না, আমি বোর্ড ফোর্ডের কিছু অ্যারেঞ্জ করার চেষ্টা করছি, এটাতে WBGI ক্লাসে অনেক কোয়েশ্চেন্স থাকে, সেজন্য এখানে নিয়ে আসতে হয়, মেবি দাঁড়িয়ে নেওয়ারও চেষ্টা করবো আমি, কারণ বসে বসে খুব একটা স্ট্রিপ লাগে, খুব একটা বেটার লাগে না সেটা আমার, হয়েছে। এগুলো তোমাদের হোমওয়ার্ক রয়েছে, হোমওয়ার্কগুলো এগুলোকে করবে, টাইম স্ট্যাম্প দেবে যে এই টাইম স্ট্যাম্পে এই হোমওয়ার্ক, সেটা করবো, অথবা হোমওয়ার্ক নাম্বার দিয়ে দিলেও হতো, অনেক কটা হোমওয়ার্ক দিয়ে দিলাম তো, নেক্সট টাইম থেকে নাম্বার দিয়ে দেবো, ঠিক আছে। এবার ট্রিগোনোমেট্রির যে ফর্মুলাটা রয়েছে, আমি আলাদা করে কিছু বলছি না, কারণ ট্রিগোনোমেট্রির ফর্মুলা সব জায়গাতে রয়েছে, তোদের বইয়েতেও রয়েছে, পুরো ফর্মুলাগুলোকে মুখস্থ করতে হবে, তোরা জানিস, সেই ফর্মুলাগুলোকে মুখস্থ করে নিবি, ব্যাস। এবার আসছি আমরা যেগুলো তোরা জানিস, এবার যদি দেখতে হয় ভিডিওটা দেখিস, যদি জানা থাকে সেটা দিয়ে চলে যেতে পারিস, কারণ বেসিক ডিফারেন্সিয়েশন নিয়ে কথা বলবো আমরা। ডিফারেন্সিয়েশন মানে হচ্ছে দ্য ডেরিভেটিভ ইজ দ্য ফান্ডামেন্টাল টুল দ্যাট কোয়ান্টিফাইজ দ্য সেন্সিটিভিটি অফ এ চেঞ্জ অফ এ ফাংশন আউটপুট উইথ রেসপেক্ট টু ইস ইনপুট, মানে কোনো ইনপুটের সাথে আউটপুট কতটা বেশি চেঞ্জ হচ্ছে বা কতটা কম চেঞ্জ হচ্ছে সেটাকে আমরা পাই ডেরিভেশন দিয়ে, এবং খুব ক্ষুদ্র চেঞ্জটাকে, ধরে নাও এরকম একটা ফাংশন আমাদের চেঞ্জ হচ্ছে এই অনুপাতে, এটা একটা সরলরেখা, ডেল এক্স ছোট্ট ব্যবধানে ডেল ওয়াই চেঞ্জ হয়েছে এখানে, মানে আমি যদি এখান থেকে এখান পর্যন্ত আসছে, আমার ওয়াই কতটা চেঞ্জ হয়েছে, এক্সে তো এতটা ছিল, ওয়াই এতটা হয়ে গেছে, তাহলে আমাদের মোট চেঞ্জ কতটা, এই এতটা মোট চেঞ্জ, বা ডেল ওয়াই এটা মোট চেঞ্জ আমার, বা আমি বলতে পারি যে স্যার এইটুকুটা ওয়াই এতটা চেঞ্জ হচ্ছে, এক্স এতটা চেঞ্জে ডেল ওয়াই এতটা চেঞ্জ হয়েছে,
সেই ডেল ওয়াইটাকে আমি এইভাবে লিখেছি, এই কোণটা যদি থিটা হয় তাহলে ট্যান থিটা ইকুয়াল টু লম্ব বাই ভূমি করে নিই আমরা। বোঝা গেছে? আচ্ছা ডিফারেন্সিয়েশন আচ্ছা বলে নিই, আমি তোমাদেরকে বোনাস আর একটা মাথায় এলো, আমার ট্রিগোনোমেট্রি নিয়ে একটা মাথায় এলো, খুব খুব ইম্পর্টেন্ট ওই জিনিসটা, অনেক সময় ওটা দিয়ে দেয়, ছেলেরা কনফিউজ হয়ে যায় যে ওই ডেটা কীভাবে পাবো। এটা ডেরিভেশন আর ইন্টিগ্রেশন শেষে আমি বলে দিচ্ছি। ট্যান থিটা ইকুয়াল টু এটা পেয়ে গেলাম। এবার ধরো ডেল্টা এক্সটা খুব ছোটো, মানে খুব ক্ষুদ্র একটা অংশ, এইটুকু একটা অংশের মধ্যে আমি চেঞ্জ দেখছি, এইটুকু ক্ষুদ্র একটা অংশের মধ্যে আমি চেঞ্জটা দেখতে চাইছি কত হবে, তাহলে আমরা ডেল এক্সটাকে ডিএক্স করে নিতে পারি। ডিএক্স মানে যে খুব ছোট, মানে ভীষণই ছোটো, যতটা ছোটো তুমি ভাবতে পারো, সেই ছোটো ডিএক্স পরিবর্তনে ডিওয়াই কতটা পরিবর্তন হচ্ছে, এটাকে আমরা বলি ডেরিভেটিভ অফ ওয়াই উইথ রেসপেক্ট টু এক্স। এবার এর ভিতরে অনেক ম্যাথামেটিক্যাল বিষয় আছে, এত কিছুতে যাচ্ছি না আমি। ডেরিভেটিভ কীভাবে হয় সেটা একটুখানি বলে দিই, যে কোনো কনস্ট্যান্টের ডেরিভেটিভ শূন্য হয়, যদি তুমি 2 এর ডেরিভেটিভ করো 2dx, এটা কত হবে, শূন্য হয়ে যাবে। যদি কোনো এক্স নিচে আছে, এখানে এক্সের ডেরিভেটিভ করো, তাহলে এক্স টু দি পাওয়ার এন যদি থাকে কত হবে, এনটা সামনে চলে আসবে, এনটা ডেরিভেটিভের সামনে চলে আসবে, এক্স টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান পড়ে থাকবে আমাদের। বোঝা গেল? যদি দুটো রাশির গুণফল হয়, যে ইউ ইন্টু ভি, এবার যেখানে ইউ ভি দুটো এক্সের ফাংশন, একটা এক্স কিউব আর একটা এক্স টু দি পাওয়ার 24 এক্স কিছু একটা রয়েছে, যাই হোক রয়েছে, যদি দুটো গুণ থাকে তাহলে ইউ ইন্টু ভি এর ডেরিভেটিভ প্লাস ভি ইন্টু ইউ এর ডেরিভেটিভ, এই সূত্রগুলো তোমাদের রয়েছে, তোমরা জানো, বাট তাও একবার বলে দিচ্ছি। যদি বাই হয়, ইউ বাই ভি হয়, তাহলে ভি ইন্টু ইউ এর ডেরিভেটিভ মাইনাস ইউ ইন্টু ভি এর ডেরিভেটিভ বাই ভি স্কোয়ার। ঠিক আছে, এই জিনিসটা মাথায় থাকে জানো। আচ্ছা এবার দেখো কিছু এক্সাম্পল বলে দিচ্ছি। এক্সাম্পল বলার আগে তোমাদের খিদে পেলে, এখন এতক্ষণ ধরে ক্লাস দেখছো, একটু চা বিস্কুট খেয়ে নাও, তারপর আবার ক্লাসটা দেখতে শুরু করো। আমি জানি না কেন এটাকে অ্যাড করা হয়েছে। ঠিক আছে, চা বিস্কুট খেয়ে আবার শুরু করি। দেখ ওয়াই ইকুয়াল টু এক্স কিউব ধর আমাদেরকে দিয়েছে ফাংশনটা, এবার আমাকে ডেরিভেটিভ বের করতে বলেছে। আমরা কী করবো ডেরিভেটিভের? আমরা জানি যে এক্স এবং এক্সকে ডেরিভেটিভ করছি, ভিতরে একটা এক্সের ফাংশন রয়েছে, এক্স রয়েছে, পাওয়ারটা সামনে চলে এলো এবং পাওয়ার টু দি পাওয়ার -1 মানে 3x স্কোয়ার পড়ে থাকবে আমাদের কাছে। ধর কোনো একটা কনস্ট্যান্ট রাশি রয়েছে, ddx অফ 3x করছি, এক্ষেত্রে কিন্তু আমাদের এক্সটা কনস্ট্যান্টটা কিন্তু একা নেই, সে একটা ফাংশনকে গুণ হয়ে রয়েছে, তাহলে কনস্ট্যান্টটা সবসময় বেরিয়ে যাবে, আমাদের পড়ে থাকবে dx। এবার টু দি পাওয়ার 1 রয়েছে, এটা কত থাকে, এটা 1, এটা 1 হয়ে যায়, মানে আলটিমেটলি এটা 1 হয়ে যায়, বাট এটা 1 - 1 0 x টু দি পাওয়ার 0 = 1, তাহলে এটা পড়ে থাকে ইন্টু 1, তাহলে 3 পড়ে থাকবে আমাদের ক্ষেত্রে। y ইকুয়াল টু এক্স স্কোয়ার, এক্স কিউব প্লাস 3x স্কোয়ার যদি থাকে, তার ডেরিভেটিভ কত, যদি যোগ থাকে যোগ করবো, যদি বিয়োগ থাকে তাহলে বিয়োগ করবো, যদি গুণ থাকে তাহলে গুণের ফর্মুলা রয়েছে। গুণের ফর্মুলা কী রয়েছে আমাদের কাছে, বল ইউ ইন্টু ভি এর ডেরিভেটিভ প্লাস ভি ইন্টু ইউ এর ডেরিভেটিভ, যদি বাই থাকে তাহলে বাইয়ের ফর্মুলা রয়েছে, বাই করে দেবো। বাট অনেকে বাইয়ের ফর্মুলাটাও তো ইউজ করে না, ওই 1 গুণ করে দেয়। এগুলো তো শেখানোর মধ্যে কিছু নেই, বাট তাও যাদের একটু ডাউট থাকে তাদের ক্ষেত্রে বলে দিচ্ছি। ধরো ডিওয়াই ডিএক্স রয়েছে, ddx অফ এক্স কিউব রয়েছে আমাদের কাছে, 3টা সামনে চলে আসবে, এক্স টু দি পাওয়ার 3 - 1 তাহলে 2 প্লাস এটা 3 কমন আছে, এটা করে দিচ্ছি, 3x স্কোয়ার রইলো। আচ্ছা 3টা তো স্যার কনস্ট্যান্ট বাইরে চলে এলো, ddx অফ এক্স স্কোয়ার ইকুয়াল টু 2টা কী হবে, 3 ইন্টু রয়েছে, 2টা সামনে চলে আসবে, 2 ইন্টু এক্স টু দি পাওয়ার 2 - 1 তাহলে 6x মতো পড়ে থাকলো। বোঝা গেল? তো এই হচ্ছে বিষয়। আচ্ছা যদি রুট থাকে তাহলে কী করবো আমরা, রুট থাকলে এটা এক্স টু দি পাওয়ার হাফ করে নেবো, দিয়ে করবো, এটা তো কনস্ট্যান্ট, তো এগুলো হোমওয়ার্ক দেওয়া রয়েছে তোমাদেরকে। আচ্ছা লগ এক্সের ডেরিভেটিভ কত হয়, এটা মনে রাখবে, ln x বাই লগ এক্সের ডেরিভেটিভ হচ্ছে ddx এ যদি করি তাহলে 1/x থাকবে ওটা, ঠিক আছে, এটা 1/x হয়। ফর্মুলাতে ওখানে মেবি লেখা রয়েছে ডেরিভেটিভের, এই যে ফর্মুলাগুলো রয়েছে এখানে লেখা থাকবে, দেখে নিও। এগুলো করতে করতে চলে আসে, এত মুখস্থ রাখা পসিবলও না, কিছুই না। এবার আসছে আমরা ইন্টিগ্রেশনের পার্টে। ইন্টিগ্রেশনে কী হয়, আচ্ছা ভিডিও চলছে তো, ঠিক, হ্যাঁ ঠিক আছে। এবার আসে আমরা ইন্টিগ্রেশনের পার্টে। ইন্টিগ্রেশনে দেখো, ইন ম্যাথামেটিক্স অ্যান ইন্টিগ্রাল ইজ দ্য কন্টিনিউয়াস অ্যানালগ অফ এ সাম হুইচ ইজ ইউজ টু ক্যালকুলেট এরিয়া, ভলিউম অথবা জেনারেলাইজেশন। ইন্টিগ্রেশন জেনারেলাইজেশন জেনে লাভ নেই। দেখো আমরা কিছু আগে বা এখনও তোমরা ক্লাস 12-এ বোধ হয় এরকম একটা রাশি পড়েছিল, এটাকে বলতাম আমরা সামেশন। সামেশন হচ্ছে ডিসক্রিট, মানে একটা ইন্ডিভিজুয়াল ভ্যালু, আমি 1-এর সাথে 2 যোগ করছি, সাথে 3 যোগ করছি, এগুলো হচ্ছে ডিসক্রিট, মানে আলাদা আলাদা একটা করে ভ্যালু, সবাইকে একসাথে করার জন্য আমি এখানে i = 1 2 কিছু একটা n পর্যন্ত করে এটাকে যোগ করি, এটাকে বলে সামেশন। এটা আলাদা ফর্মুলা থাকে। কিন্তু সেম জিনিসটা যদি একটা কন্টিনিউয়াস রাশি হয়, কন্টিনিউয়াস রাশি মানে হচ্ছে ধরো এই যে ফাংশনটা, এটা তো আমি বলতে পারি না এখানে একটা বিন্দু রয়েছে, এখানে দুটো বিন্দু, এখানের মান 10, এখানের মান 15 মনে হচ্ছে, এখানে আবার কমতে কমতে এখানে 10 হয়ে গেল, আবার 12 হয়ে গেল, এইভাবে মাপাটা সম্ভব না, এটা একটা কন্টিনিউয়াস রাশি।
তেই কন্টিনিউয়াস রাশির যোগফল মানে ক্ষেত্রফলের যোগফল করতে গিয়ে আমরা কি করি, আমরা ইন্টিগ্রেশন ইউজ করি, যেটা সামেশন ইউজ করা হয় সেটাকে আমরা ইন্টিগ্রেশন ইউজ করি। কীভাবে করি, এই ফাংশনটা ধরো ওয়াই, যেটা এক্সের একটা ফাংশন, ওয়াই মেবি এক্স স্কোয়ার বা কিছু একটা হবে, এক্সের একটা ফাংশন, সেটাকে আমি ক্ষুদ্র ক্ষুদ্র পার্টে ভেঙে নিই। কীভাবে ভেঙে নিই আমি, দেখ আমি মেবি এইটুকু একটা পার্টে, ছোট্ট একটা ডিএক্সের পার্টে ভেঙে নিলাম এইটুকু। এবার এই যে ডিএক্সের পার্টে আমি ভেঙে নিয়েছি, খুব ক্ষুদ্র হলে এটা দেখা যায় একটা বর্গক্ষেত্র চলে আসে, মানে এখানে ঠিক গেলে ভীষণ ক্ষুদ্র হলে এটা বর্গক্ষেত্র, এটা ওয়াই, এটা এক্স, তাহলে ওয়াই ইন্টু ডিএক্স, আবার ওয়াই ইন্টু ডিএক্স, আবার ওয়াই ইন্টু ডিএক্স, আবার ওয়াই ইন্টু ডিএক্স। এবার কত থেকে কত পর্যন্ত, আমি এখান থেকে যদি এখান পর্যন্ত চাই, তাহলে ইন্টিগ্রেশন এ থেকে বি পর্যন্ত ওয়াই ইন্টু ডিএক্সগুলো গুণ হয়ে যাচ্ছে, এই ওয়াই ডিএক্স, আবার ওয়াই ডিএক্স, আবার ওয়াই ডিএক্স, আবার ওয়াই ডিএক্স, এরকম করতে করতে এ থেকে বি পর্যন্ত যাচ্ছে। এইভাবে আমরা এই এরিয়াটাকে ক্যালকুলেট করি। এবং ইন্টিগ্রেশনে আরও অনেক ফিজিক্যাল মিনিং রয়েছে, যখন আমরা কাইনেমেটিক্সে ঢুকবো তখন আমি আরও বিস্তারিতভাবে জিনিসগুলোকে বলবো, যখন আমাদের কাজে লাগবে। ডেরিভেটিভ ইন্টিগ্রেশনের অনেক ব্যাপার রয়েছে। এবার ইন্টিগ্রেশন করে কীভাবে সেখানে আসি। দেখো, ইন্টিগ্রেশনের ফর্মুলা কিছু রয়েছে। যদি আমাদের কনস্ট্যান্ট শুধুমাত্র ডিএক্স দিয়ে দিল ধরো, তাহলে কি পড়ে থাকবে আমাদের এক্স, এর ডেরিভেটিভ হয় এক্স প্লাস কনস্ট্যান্ট একটা, কারণ এখানে আমাকে লিমিট দেয়নি এ থেকে বি। আচ্ছা, যদি লিমিট দিত তাহলে কী হতো, যদি লিমিট দিত তাহলে এই কনস্ট্যান্ট রাশিটা থাকতো না, আমাদের কী পড়ে থাকতো, নিচে থেকে উপর পর্যন্ত, তাহলে বি মাইনাস এ পড়ে থাকতো, আপার লিমিট মাইনাস লোয়ার লিমিট। ঠিক আছে, এই জিনিসগুলোকে মনে রাখবে। যদি একটা কনস্ট্যান্ট রাশি থাকতো 3x এর ডেরিভেটিভ করো, ইন্টিগ্রেশন করো, 3টা বাইরে চলে আসতো, দাঁড়াও 3 ইন্টু ডিএক্সের ইন্টিগ্রেশন করো, ইন্টু ডিএক্স পড়ে থাকতো, তাহলে 3x প্লাস সি। যদি লিমিট না থাকে তাহলে কিন্তু এই কনস্ট্যান্টটা অবশ্যই বসাতে হবে। ঠিক আছে, আচ্ছা, এইভাবে আরও অনেক ফর্মুলা রয়েছে। আছে এক্স টু দি পাওয়ার এন এর ফর্মুলা কত, এক্স টু দি পাওয়ার এন ইন্টিগ্রেশন এক্স টু দি পাওয়ার এন ইন্টু ডিএক্স, এটা কত হয়, এক্স টু দি পাওয়ার এন প্লাস ওয়ান বাই এন প্লাস ওয়ান প্লাস সি। ডেরিভেটিভে কী ছিল, মাইনাস হচ্ছিলো এবং এটা সামনে আসছিলো, মানে গুণ হচ্ছিলো, কিন্তু এখানে ভাগ হয়ে যাচ্ছে। দেখো পুরো অপোজিট জিনিস, তাই না? এবার রুল অফ ইন্টিগ্রেশন, পুরো জিনিসগুলো দেখে নেবে। রুল অফ ইন্টিগ্রেশনের মধ্যে যেগুলো রয়েছে আমাদের, এটা লাগে কনস্ট্যান্টের যেটা লাগে সেটা এক্স টু দি পাওয়ার এন এর, এটা লাগে সাইন এক্সের ডেরিভেটিভ মাইনাস কস এক্স হয়, কস এক্সের ডেরিভেটিভ সাইন এক্স হয়, সেক স্কোয়ার এক্সের ডেরিভেটিভ ট্যান এক্স হয়, কোসেক এক্সের ডেরিভেটিভ কট এক্স হয়, 1/x এর ডেরিভেটিভ ln x হয়, আবার ln x এর ধুর আমি ডেরিভেটিভ কেন করছি, ইন্টিগ্রেশন, সরি এগুলো ইন্টিগ্রেশন আছে, এক্সের ইন্টিগ্রেশন, এটা যাই হোক ইন্টিগ্রেশন বলে নেবে। ln x এর ডেরিভেটিভ মনে আছে কত, এইমাত্র বললাম না, এটা 1/x হয়, আর 1/x এর ইন্টিগ্রেশন আবার ln x। তো ডেরিভেটিভ এবং ইন্টিগ্রেশন পুরো আলাদা। ডেরিভেটিভ কী করে, ভাঙে, মানে ছোটো ছোটো অংশে ভেঙে ভেঙে চেঞ্জটা দেখায়। ইন্টিগ্রেশন কী করে, জোরে 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 দেখায় তারা। তো এই রুলগুলোকে মনে রাখবে। এখানে কিছু এক্সাম্পল আমি দিয়ে রেখেছি। ওয়াই ইকুয়াল টু এক্স স্কোয়ার ধরো, এবার এক্স স্কোয়ারের ডিএক্স কত হয়, 0 থেকে 1 পর্যন্ত। এক্স স্কোয়ার যদি থাকে তাহলে আপার লিমিট 2+1/2+1, 0 থেকে 1 পর্যন্ত, তাহলে এক্স কিউব বাই 3, 0 থেকে 1 পর্যন্ত যদি করি কত আসবে, এটা আপার লিমিট যদি বসায় 1, মাইনাস লোয়ার লিমিট করলে 0, তাহলে 1/3 পড়ে থাকছে। সাইন থিটার মাইনাস কস থিটা হয়, আপার লিমিট কত, কস π/2 মাইনাস কস 0। এবার মাইনাসটাকে বাইরে করে আমি ডেটাটাকে বসিয়ে 1 করেছি। এখানে কিছু হোমওয়ার্ক দেওয়া আছে কি, আচ্ছা এটাই দেওয়া রয়েছে। দ্য মোমেন্টাম পি অফ এ পার্টিকেল চেঞ্জেস উইথ টাইম অ্যাকর্ডিং টু দ্য রিলেশন dp/dt ইকুয়াল টু হচ্ছে 10 + 2t। ইফ দ্য মোমেন্টাম ইজ 0 অ্যাট t ইকুয়াল টু 0-তে, আচ্ছা হোয়াট উইল বি দ্য মোমেন্টাম অ্যাট t ইকুয়াল টু 10। আমাদের একটা ইকুয়েশন দিয়ে দিয়েছে, dp/dt ইকুয়াল টু এটা। এবার আমাদেরকে কি বের করতে বলেছে, আমাদের এই পিটা বের করতে বলেছে, কত হবে, ডেরিভেটিভটা দিয়ে দেখো dp/dt ইকুয়াল টু ডিটি, ওদিকে আমি চলে যাই, যদিও এটা গুণভাগ এভাবে করা যায় না, এটাকে dp/dt কখনো কিন্তু বলবে না। আমি কিন্তু একবার এটা উচ্চারণ করিনি যে এটা dp/dt, যদি এটা বলো খুবই ভুল। ডেরিভেটিভ ইভেন এটা কোনো কেউ যদি উচ্চারণ করে তার মানে তার ডেরিভেটিভ ইন্টিগ্রেশনের সাধারণ ধারণাটাই নেই। dp/dt এটা, বা ddt অফ p এটাও বলতে পারো, কারণ এটা হচ্ছে একটা ফাংশন। ddt হচ্ছে ডেরিভেটিভের ফাংশন। আমি কাকে করছি, এটা টিকে করি কি টি স্কোয়ারকে করি কি এক্সকে করি সেটা আলাদা জিনিস, বা পিকে করি, বোঝা গেল। ddt অফ p বলতে পারো বা dp/dt বলতে পারো। dp/dt কিন্তু কখনো উচ্চারণ করবো না, কারণ এটা ভাগ নয়। আবারও বলছি কিন্তু এটা ভাগ নয়। তাহলে এখানে দেখো চলে এলে কত হচ্ছে, 0 থেকে ধরে নিচ্ছি p পর্যন্ত চেঞ্জ হচ্ছে পিরিয়ডটা, যখন এটা টাইমটা 0 থেকে 10 পর্যন্ত। এবার এটা ইন্টিগ্রেশনটা হোমওয়ার্ক থেকে তোমরা করে নেবে। যদি যোগ বা বিয়োগ থাকে তাহলে আমি বলেছি a + bx, তার dx যদি থাকে তাহলে দুটো আলাদা করে ভেঙে নিতে হয়, এটা ax হয়ে যায় প্লাস এটা আবার bx ইন্টু dx হয়ে যায়, দুটো আলাদা করে নেবে, দিয়ে করবে। ঠিক আছে, এবার যেটা তোমাদেরকে বলার ছিল সেই জিনিসটা হচ্ছে, একটা পেজ নিয়ে নিই আমি,
ধরে নাও তোমাদেরকে একটা ত্রিভুজ দিয়েছে, সমকোণী ত্রিভুজ দিয়েছে, যে কোণগুলো তোমাদের এইটা মেবি 37 ডিগ্রি এবং এটা 53 ডিগ্রি। তাহলে এই ধরনের কোণের বিশেষত্ব রয়েছে একটা। এই ধরনের কোণের বিশেষত্ব হচ্ছে এই 3, 4 এবং 5 হয় এগুলো, ঠিক আছে, অনুপাতগুলো। যদি ধরো 3, 4, 5 হয় এবং তোমাদের একটা ভ্যালু বলে দিল, আচ্ছা তুমি বলো তো সাইন 37, মানে কোনো একটা জায়গাতে চলে এসছে, এটা সাইন 37-এর ভ্যালু বের করতে হবে। তখন তোমরা মনে রাখবে যে 37 ডিগ্রি তার অপোজিটে রয়েছে 3, অর্থাৎ সেটা হবে লম্ব কোণটাতে, এবং 4টা হবে ভূমি, এবং অবশ্যই সবথেকে বেশি যেটা সেটা হবে অতিভুজ। সেমভাবে সাইন 37-এর ডিগ্রি কত হবে? সাইন 37 ডিগ্রি ইকুয়াল টু 3/5 হয়ে যাবে। সেমভাবে আমি যদি বলি স্যার কস 37 ডিগ্রির ভ্যালু কত হয়ে যাবে? কস 37 ডিগ্রির ভ্যালু হয়ে যাবে ভূমি বাই অতিভুজ, মানে 4/5। স্যার সাইন 53 ডিগ্রির ভ্যালু কত হবে? সাইন 53 ডিগ্রির ভ্যালু হয়ে যাবে আমাদের 4/5, এবং কস 53 ডিগ্রির ভ্যালু কত হয়ে যাবে? কস 53 ডিগ্রির ভ্যালু হয়ে যাবে 3/5। 53 যখন করছি তার জন্য লম্ব এটা, ভূমি এটা। তো এই ডেটাগুলো কিন্তু অনেক সময় চলে আসে নিচেতে, আমি দেখেছি বেশি কোশ্চেন এরকম আছে, যেইতে আসে না, বাট মাঝখানে তো দিয়ে দিতেও পারে, কী বলা যায়, তাই না? ঠিক আছে, তো এটাই বলা ছিল। আপাতত মোটামুটি যতগুলো দরকার আমাদের এই নেক্সট ফিজিক্স পড়াতে ততগুলো মোটামুটি হয়ে গেল। যদি তোমাদের এক্সট্রা কিছু চাই তাহলে সেটা জানাবে। দ্য গ্রেটেস্ট গ্লোরি ইন লিভিং লাইজ নট ইন নেভার ফেলিং বাট ইন রাইজিং ইন এভরি টাইম উই ফল। অনেকের আছে যে আমাদের এক্সাম মানে ডিপিপি করতে গিয়ে বা মক টেস্ট দিতে গিয়ে স্যার আমাদের সোজা কোশ্চেন্সগুলো বা থিওরিতে খুব বুঝতে পারছি, বাট ম্যাথামেটিক্স হচ্ছে না। আমরা ভেঙে ভেঙেই শিখি, আমাদেরকে ভাঙতে হয়, আগে নিজেকে গড়ার জন্য ভাঙতে হয়। প্র্যাকটিস করতে থাকো, সব থেকে সোজা প্রবলেমগুলো দিয়ে শুরু করো, তারপর শক্ত প্রবলেমে যাবে। হঠাৎ করে যদি তুমি সমুদ্রে ঝাঁপ দাও পারবে না, একবারে সোজা থিওরির পরে একবারে সোজা প্রবলেমগুলোকে সলভ করবে, তারপর যাবে। হেরে যেতে ভয় নেই, বাট হেরে গিয়ে বসে থাকলে সেটা খারাপ। হেরে যাই বাট আবার কিন্তু লড়ে উঠবো উপরে, তবেই তো আমাদেরকে বিজয়ী হওয়ার একটা চান্স থাকবে। নাহলে তো সারা জীবন মানে হিরো হয়ে থেকে যেতে হবে নিজেদেরকে। তো এই গেল আজকের লেকচার, আশা করি সবাই বুঝতে পেরেছো। যদি ডাউট থাকে কমেন্ট সেকশন তোমাদের খোলা রয়েছে। আরও কীভাবে বেটার করা যায় তোমরা কমেন্টে জানাতে পারো, আমি ফিডব্যাক নেবো। ফিডব্যাক নিয়ে আরও বেটার কীভাবে করা যায়, তোমাদের কী প্রোভাইড করা যায় সেগুলো দেখবো। লিঙ্ক রয়েছে ডেসক্রিপশনে, টেলিগ্রাম এবং হোয়াটসঅ্যাপের লিঙ্ক থাকবে, সেখানে যাও। ডিপিপি এবং এই পিপিটিটা গোটাটা ওখানে আপলোড করে দেওয়া থাকবে, ওখান থেকে নিয়ে নিতে পারো। টাটা, ততক্ষণের জন্য সবাই ভালো থাকো।